অনেকেই বলে থাকে যে রাজধানীতে যে ৭টি কলেজ আছে এর মধ্যে ২টি মেয়েদের কলেজ, ৫টি ছেলে মেয়ে আছে ওরকম কলেজ। তো ওই ৭টি কলেজের সংকটের মূল হয়ে হচ্ছে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা। তখন বলা হয়েছিল যে এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমবে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব সানন্দে গ্রহণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকেই মনে করেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ এই দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব বা অতিরিক্ত ভালোবাসা থেকে এটি হয়েছে। সত্যি সত্যি কি শিক্ষকেরা, বিশেষ করে উপাচার্য পর্যায়ের শিক্ষকেরা এসব বিষয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানে আপনার কাছে কি মনে হয়? আপনাদের দুজনের কাছ থেকে এই প্রথম প্রশ্নটা তাই করছে। অধ্যাপক ফেরদৌসকে আগে শুনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ খালেদ। এটা তো আসলে অন্তর্যামী হওয়া ছাড়া এটার উত্তর আসলে দেয়া খুব কঠিন, তাই না? আসলে উপাচার্যরা যে সবাই একই রকম করে চিন্তা করেন, আর আমি তো উপাচার্য নই, উপাচার্য হয়ে উপাচার্যরা কিভাবে চিন্তা করেন এটা তো বলা আমার পক্ষে কঠিন। কিন্তু আমিও খুব বিস্মিত হয়েছি এই এত বছর পরে এই প্রচারণা যখন সামনে এসছে বা এই আলাপচারিতা যখন সামনে এসছে, তার মানে লোকে বিশ্বাস করে, এই আলাপের বিশ্বাসযোগ্যতা আছে। এবং ৭ কলেজের স্থানান্তরের মানে ৭ কলেজের অধিভুক্ততা বদল হওয়ার পেছনে এই ব্যক্তিগত রেষারেষি কাজ করেছে কিনা আমরা জানি না, কিন্তু আওয়ামী শাসনামলের অধীনে যে উপাচার্যরা ছিলেন তাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল, ক্ষমতার লড়াই ছিল, সেইটা তো অন্তত এটা স্পষ্ট করে দেয়। তো এইটা খুব মানে আমি সবসময় ভাবি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো সৃষ্টি হয়েছিল কলেজগুলোকে অধিভুক্ত করার জন্য এবং সেগুলোকে ব্যবহার করার জন্য। সেটা কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেয়া হলো, যেখানে আমরা জানি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংও যথেষ্ট নানা কাজের ভারে পিষ্ট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় সোশ্যাল মিডিয়াতে রেজিস্ট্রার বিল্ডিং নিয়ে ট্রোল করে এইভাবে যে রেজিস্ট্রার বিল্ডিং এ তারা যদি কোনো কাজ নিয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় যে লাঞ্চের পরে আসেন। রাইট। তো এটা এই যে লাঞ্চের পরে আসেন গোছের একটা রেজিস্ট্রার বিল্ডিং, যে কিনা নিজের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ সারতেই গলদঘর্ম, তাকে কেন বাড়তি ৭-৭টা কলেজ এবং যেই কলেজগুলোর পরিধি ব্যাপক, ছাত্র সংখ্যা ব্যাপক, কাজ ব্যাপক, সেগুলোকে কেন নিতে হবে? এবং নেয়ার ফলে যেটা হয়েছে যে ভয়ানকভাবে একাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে। এই ৫ বছর ৭ বছর লেগে যাচ্ছে ডিগ্রি প্রোগ্রাম সমাপ্ত হতে। পাশাপাশি ৭ কলেজের ছাত্ররা একটা বড় নালিশ তুলেছে যে আর্থিক অসততার অভিযোগও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তুলেছে। এই যে এত কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কথাবার্তা হতে পারলো বা এগুলো উঠতে পারলো, এটার পেছনে বোধগম্য কোনো ব্যাখ্যা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আরিফিন সিদ্দিক এবং অধ্যাপক হারুনুর রশিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল কিনা আমরা জানি না, কিন্তু এটা তো ঠিক যে একটা এক্সেপশন তৈরি করা হয়েছিল। এক্সেপশনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থাকবে, সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ৭টা কলেজকে দেয়া হবে। এমন বাজারে এমন কথাও রটনা হয় যে এই কলেজগুলো পাওয়ার সাথে সাথে এই কলেজগুলোর খাতা দেখার কাজ ইত্যাদি ইত্যাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেলেন। মানে এগুলো তো কোনো ভালো কথা না। এই পুরো বিষয়টা ঘটলো একভাবে যে নিয়মের ব্যত্যয় ঘটায়, সেটা কেন ঘটলো সেটা আসলে আমাদের, এবং এগুলো এখন আবার শুনছি, গতকালকে শুনছি যে সমাধানের রাস্তায় বলা হচ্ছে যে একটা ভিন্ন আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করে এদেরকে নেওয়া হবে। তো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তারপরে আবার একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হবে শুধু এই ৭টা কলেজের জন্য। তো এরপরে আরো অন্য ৭টা কলেজ বা ১৪টা কলেজ বলবে আমাদের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় করো। ফলে এগুলো তো কোনো সলিউশন না। তার মানে হচ্ছে আমরা ব্যক্তির দিকে তাকিয়ে, দলের দিকে তাকিয়ে, হ্যাঁ, ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের দিকে তাকিয়ে নিয়মকে নিজেদের মতো করে বাঁকিয়ে চুরিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী কাজ করেছি। তো এইটারই একটা মানে নিকৃষ্টতম দৃষ্টান্ত হয়ে থাকলো ৭ কলেজের অধিভুক্ততা নিয়ে এই যে টানাপোড়েন সেটা। স্যার, আমি প্রফেসর সুমন রহমানের কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু যে আপনি যেটা ক্ষমতার দ্বন্দ্ব বললেন, সেই ক্ষমতার দ্বন্দ্ব তো আসলে ক্ষমতার দ্বন্দ্ব শুনলে মনে হয় যে এটা একটা আদর্শের দ্বন্দ্ব হইতে পারে, এইটা একটা মানে আরো অন্যরকম হইতে পারে, কিন্তু এটা তো অ্যাবসলিউটলি এই ক্ষমতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে চাকরি দেওয়ার ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে চাকরি দেওয়ার ক্ষমতা। ২ লাখ ছাত্রছাত্রী এখানে আসে এই ৭ কলেজের মধ্যে, তাদের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য এই 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 লড়াই। তাহলে যদি আমি আদর্শের দ্বন্দ্ব বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বই বলতাম। ও আচ্ছা আচ্ছা।
যদি আমি রাজনৈতিক আদর্শের কথা বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বের কথাই বলতাম। আমি বলতাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গির, হ্যাঁ রাজনীতির ভিন্নতা, কিন্তু আমি তো বলছি দেখুন, এই পদ পদবিগুলোকে লোকে তো দায়িত্ব হিসেবে দেখে না, এটা তো নিছক একটা দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি আবার পড়ানোর কাজেই ফিরে যাব একটা নির্দিষ্ট সময় পরে। আমি এখন একটা দায়িত্বই পালন করছি মাত্র। আমি না না আসলে এইখানে অন্য কেউ দায়িত্ব পালন করতে আসতো। রাইট। আনফরচুনেটলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই পদে যান তাদের অধিকাংশই মনে করেন যে এগুলো দায়িত্বের চাইতেও অধিকতর হচ্ছে ক্ষমতা। আমি আমি যদি গোপালগঞ্জের লোক হই তাহলে গোপালগঞ্জের লোক দিয়ে আমার প্রশাসনকে ভরিয়ে ফেলবো। আমি যদি অমুক দলের লোক হই তাহলে অমুক দলের লোক দিয়ে ভরিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা আমরা যেমন এখন হঠাৎ করে দেখতেছি যে অনেক গুণীজনের জন্ম এখন চট্টগ্রামে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হঠাৎ করে চট্টগ্রামে গুণীজনের সংখ্যা বেড়ে আপনি আনফরচুনেটলি মানে এটা তো এরকম না যে আনফরচুনেটলি হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে সব বদলে যাবে তা তো না। ফলে আপনি যেটা বলছেন সেটা দুঃখজনক বা সেটা কাম্য নয়, কিন্তু সেরকমও তো ঘটছে। না, আমি খুব খেয়াল করি, আগে দেখা যাইতো যে পদ্মা পার হইলে তার বাড়ি মানিকগঞ্জ হোক বা পদ্মার একটু আগে হোক হোক, কোনোভাবে গোপালগঞ্জকে টেনে আয় না বলতো এই গোপালগঞ্জের পাশের জেলায়, এই গোপালগঞ্জ বা গ্রেটার ফরিদপুর, এই গোপালগঞ্জের এরকম জেলায় মানে এরকম পরিচয় দিতে চাইতো। এখন ওই জেলার লোকেরা এখন আবার নিজেদেরকে ফরিদপুরের পরিচয় দিতে চায় না, এখন বলে অন্য কিছু, যে আমরা ঢাকা। যাই হোক, আমি প্রফেসর সুমন রহমানের কাছে একটু আসি। প্রফেসর সুমন রহমান, ওই প্রশ্নেরই একটু মানে এইটার কারণ আপনি আসলে কি দেখেন? আমি শুধু একটু যুক্ত করতে চাই যে বর্তমান সরকার বা বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা কি আসলে মানে একটু ফেল করলেন? মানে প্রফেসর মামুন আহমেদ খুবই সজ্জন মানুষ, আমি তাকে খুব ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু তিনি যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন বা ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে যেভাবে কথা বললো, মানে আমরা ভিডিও যেরকম দেখেছি, এইটাকে আপনি কিরকম মনে করেন? আমি যদি সরকারের জায়গা থেকে বলি যে অন্তর্বর্তীকালের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিষয়টাকে নিয়ে যেভাবে কথা বলতেছেন, একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি আসলে কিভাবে দেখছেন। ধন্যবাদ খালেদ। আমি আসলে যেটা আমি ফলো করছি জিনিসটা এবং যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে একটু ওই যে আপনি প্রসঙ্গটা আনলেন যে দুই উপাচার্যের দ্বন্দ্ব, তো যেখানে আমরা ডেটা নাই বলে আমরা বলতে পারছি না, বাট একটা জিনিস আমাদের মনে আছে যে যখন এই সিদ্ধান্তটা হয়েছিল তখন একদম পাবলিকলি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন যিনি ছিলেন প্রফেসর হারুন, উনি কিন্তু এটাতে অসন্তোষ প্রকাশ করেছিলেন পাবলিকলি, তিনি চাননি এটা। তো এখন এটার পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনাকে মনে করিয়ে দিই, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল অ্যাটিটিউড টুয়ার্ডস কলেজেস এবং আদার্স। ধরেন আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি যখন চালু ছিল, আপনার মনে আছে, মনে থাকবে হয়তো, যে প্রিলিমিনারিদেরকে তারা বলতো পিলো, হ্যাঁ, আর কলেজ থেকে আসাদেরকে বলতো কলু। সো এটা একটা কাস্ট সিস্টেম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছিল। হ্যাঁ, সো এরা সেকেন্ড ক্লাস সিটিজেন, পিলু এবং কলু। হ্যাঁ, এবং আমার মনে আছে আমি যখন ছাত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, আমি একটা হলের সামনে একটা ছোট নোটিশ দেখেছিলাম, কাগজে টাইপ করে টাঙিয়ে আছে, পিলু এবং কলুদের জন্য আচরণ বিধি, তারা কিভাবে আচরণ করবে, কিভাবে হাঁটবে, স্যাটায়ার ছিল, টয়লেট ব্যবহার করবে, হ্যাঁ কোন টয়লেট ব্যবহার করবে, হ্যাঁ কয়জন একসাথে হাঁটতে পারবে, স্যাটায়ার। কিন্তু এটা কিন্তু আসলে ওদের যে কালচারাল অ্যাটিটিউডটা সেটা কিন্তু প্রকাশ করে। এখন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই ধরনের একটা কালচারাল অ্যাটিটিউড আছে কলেজে পড়ুয়াদের ব্যাপারে এবং তাদেরকে তার বিশ্ববিদ্যালয়ে অ্যাসিমিলেট করার ব্যাপারে বা অ্যাকোমোডেট করার ব্যাপারে, সেই বিশ্ববিদ্যালয়কে উইদাউট এনি কালচারাল নেগোসিয়েশন আপনি যদি হঠাৎ করে তার দায়িত্ব দিয়ে দেন, তাহলে ব্যাপারটা যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। একদিকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদক্ষতা, অন্যদিকে হচ্ছে তাদের আসলে কালচারাল নেগলিজেন্স, হ্যাঁ, এই এন্টায়ার কমিউনিটির ব্যাপারে তারা একে অদক্ষ, দ্বিতীয়ত তাদের আসলে ইচ্ছা নাই, সদিচ্ছাই নাই, তারা বুঝতেই চেষ্টা করেনি যে প্রবলেমটাকে তারা কিভাবে ডিল করবে, তাদের সেই দক্ষতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, তারা একটা রিসোর্স আকারে দেখেছে সেটা, যেটা সাইদ ফেরদৌস বলেছেন যে খাতা দেখার কাজ, বাড়তি কিছু টাকা, বাড়তি কিছু ক্ষমতা, সেটা তারা এনজয় করার চেষ্টা করছে, নিয়োগ পদোন্নতি। এই যে এই এন্টায়ার জিনিসটা, এটাকে রিসোর্স আকারে দেখা, এটাকে একটা ম্যানেজেবল প্রবলেম আকারে না দেখা, এইটারই মানে ফলশ্রুতি কিন্তু আসলে এই এখনকার যে আন্দোলন। হ্যাঁ, আমি বলবো যে আমরা অনেকেই ট্রল করেছে যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কলেজের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে। তো এখন এই যে বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে,
আপনি হাসাহাসি করতে পারেন, কিন্তু এটার মধ্যে কিন্তু পরিষ্কার একটা মেসেজ আছে যে তারা আসলে কেন বিশ্ববিদ্যালয় লাগিয়েছে। কারণ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের থাকার কথা, সে বিশ্ববিদ্যালয় ফাংশন করছে না, তো তারা কি করবে? তাদের তো আসলে উপায় নাই। তারা একটা অটোনমি চাচ্ছে, কোনোভাবে একটা অটোনমি চাচ্ছে, যাতে তাদের সেশন জট মুক্ত হতে পারে তারা। তো এইটা কিন্তু আমরা আসলে দিতে ব্যর্থ হয়েছি। এবং আপনি যেটা বলেছেন যে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি যে আচরণগুলো করেছেন বা তার সাথে যে আচরণ হয়েছে, দুটিও দুঃখজনক। কিন্তু আমি বলবো যে শিক্ষক হিসেবে ওনার আচরণটা হয়তো আরেকটু হওয়া দরকার ছিল, ডিফেন্সিভ হওয়া দরকার ছিল। কিন্তু তিনি যে বিরক্তিটা প্রকাশ করেছেন, সেই বিরক্তিটা আমি নিশ্চিত না সেই বিরক্তির মূলে কি ওই যে অ্যাটিটিউড, যেটার কথা আমি বললাম, হিস্টোরিক্যাল অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের কোনো রোল আছে কিনা। আমার কিন্তু দেখে এরকমই মনে হলো। তো ওটুকুই আমি বলবো। আপনি কি জনাব প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের অবস্থান নিয়ে কোনো কিছু বলবেন? যে শিক্ষা উপদেষ্টা, তিনি আসলে মানে তার কথা থেকে আমরা কেমন জানি মেসেজ পাইতে গিয়া উল্টাটা পাই, মনে হয় যে আরেকটু ভয় পেয়ে যায়, মানে এরকম মনে হয় কিনা? মানে তিনি তো আসলে স্পেসিফিক করে কিছু একদিক দিয়া উনি অন্য শিক্ষামন্ত্রী টন্ত্রীর চেয়ে ভালো, মানে ধমক দেন না, বেতন বন্ধ করে দিবেন এই টাইপের একটা দেন না, কিন্তু উনি তো কেন আছেন বা কি বলছেন সেটা আমি ভালো বুঝতে পারি না, আপনি বুঝতে পারেন কিনা? আমাকে বলছেন? জি জি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ওয়াহিদুদ্দিন মাহমুদ খুবই সজ্জন ব্যক্তি, তিনি প্রবীণ ব্যক্তি, কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি এই ইন্টারিম সরকারের যে প্রস্তাবিত মানে কাল, যেই সময়টা থাকবে বলে আমরা অনুমান করি, এবং এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কিন্তু সবাইকে যার যার কাজের কমপ্লিশনের ব্যাপারে একটা সেন্স দিচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে এতখানি সময়। তো এখন এই প্রবলেমটা আসলে এই লাইফ টাইম, ইন্টারিম পিরিয়ডের এই লাইফ টাইমের থেকে অনেক বড় একটা মানে প্রবলেম। এই লাইফ টাইমে এটা ম্যানেজেবল না। তো এখন এইটা একটা বড় জিনিস, এবং এইটাকে হ্যান্ডেল করা কিভাবে, আপনি কি করবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাংশন করছে না, সো উইল দে গো ব্যাক টু ন্যাশনাল ইউনিভার্সিটি? না, সেটাও সম্ভব না। তাহলে কি করবে? একটা সেপারেট বিশ্ববিদ্যালয় কিভাবে সম্ভব? মানে ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না। সো অনেকগুলো সমস্যা কিন্তু এখানে আছে। তো ইউজিসি কে আপনি আসলে ইউজিসি দিয়ে সেটা হ্যান্ডেল করতে পারছেন না। একটা সেপারেট বিশ্ববিদ্যালয় স্থাপন করতে গেলে এই সরকারের আমলে সেটা কিভাবে সম্ভব, সেটা নিয়ে পলিসি কোয়েশ্চেন আছে। তো এখন না, কিন্তু 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 প্রফেসর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে যদি ঘোষণাটা যদি সেপারেট বিশ্ববিদ্যালয় করতেই হয়, তাহলে যে ঘোষণাটা এখন এসে 4-5 বছর পরেও করা যায়, কিন্তু এখন এটাকে যেভাবে রাখা হয়েছে, এখন কিন্তু আপনি দেখবেন যে মানে খুবই ভলাটাইল একটা অবস্থা আছে। হয়তো আমরা এই মুহূর্তে বুঝতেছি না, কিন্তু আসলে অনেকগুলি শিক্ষার্থীর শিক্ষা জীবন, তারপরে তারা তো এখন ইয়াং, তাদের মারামারিরও একটা, এইটা কি এরকম ঝুলায় রাখা হইতেছে কিনা? মানে আমি প্রফেসর রহমান, আমি আসলে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে বুঝতেই চাই যে তিনি কি আসলে দেখতে পাচ্ছেন সামনে যে কি হইতে পারতেছে। আমার কাছে মনে হচ্ছে যে তার যে বক্তব্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমরা বলি না যে থিঙ্কিং অ্যালাউড। আচ্ছা, হ্যাঁ, সো বেসিক্যালি উনি আসলে সশব্দে চিন্তা করছেন। হ্যাঁ, বিকজ ডেফিনেটলি আপনি এত দ্রুত একটা পলিসি ডিসিশনে পৌঁছানো আমার কাছে মনে হয় খুবই কঠিন, খুব ফার্মলি পৌঁছানো সম্ভব। সো আমরা আসলে একটা কনফিউশন দেখতে পাচ্ছি ওনার মধ্যে। এই কনফিউশনটা আমি মনে করি যে খুব আনজাস্টিফাইড না, এই কনফিউশনটা থাকারই কথা। কিন্তু হ্যাঁ, তো এই কনফিউশনটা থেকে ধীরে ধীরে কিন্তু আগাচ্ছেন। ওনার বক্তব্যটা যদি আপনি দেখেন, আমরা যদি একটু পজিটিভলি দেখতে চেষ্টা করি, ওনার কালকের বক্তব্য এবং আজকের বক্তব্যের মধ্যে কিন্তু তফাৎ আছে। আজকে কিন্তু তিনি বলছেন যে হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তা সরকার করছে। তো এখন সেটা রকম কি হবে তারা নিশ্চিত না। আশা করছি আগামীকালকে এ বিষয়ে আমরা হয়তো আরেকটা আপডেট পাবো, সেখানে হয়তো একটা ফরম্যাট আমরা পাবো। আগাচ্ছে, আমি মনে করি, আমি স্টিল আশাবাদী যে আগাচ্ছে, কিন্তু অবশ্যই প্রবলেমটা আমরা যে যতখানি ইন্টারভেন করছি তার চেয়ে বড় একটা প্রবলেম, এটা আমাদের মনে রাখতে হবে। আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যাই। প্রফেসর সুমন রহমান, আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে এই প্রশ্নটা নিয়েও আসলে আপনার একটু মতামত শুনতে চাইবো যে আমরা কি আসলে জুলাই আগস্টের সেই অসাধারণ একটি আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, আমরা যেভাবেই বলি না কেন, তারপরে কি আমরা একটা উই আর দে হয়ে যেতে দেখলাম খুব দ্রুত, যে ছাত্র বা সমন্বয়করা এক দল, বাকিরা বিভিন্ন দল, কখনো প্রফেসর সুমন রহমান এই দল,
অথবা অন্য দল, মানে আমি একটা নাম বলার জন্যই বললাম, তো এইটা কি মানে একটা উইয়ার দিয়ে খুব দ্রুত হয়ে গেল? যেমন আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়কদের একজন, তিনি আসলে